আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে একটা স্মার্ট মাদারবোর্ড ব্যাপারে আপনাদের বলবো। এর বিশেষ করে আমি এগুলার পার্টস এর সাথে আপনাদের পরিচয় করে দেব। অনেকেই আছেন যারা আগে সিআরটির কাজ করছেন, আপনারা এই এলইডির কিংবা যারা মোবাইলের কাজও করেন, আপনারা কিন্তু অনেক সময় এই পার্টস গুলাকে চিনতে পারেন না। তো আজকে আমার ডাইরেকশনে আমি আপনাদের দেখাবো যে আপনারা চিপস পার্টস গুলাকে কি করে চিনতে পারবেন, বিগ পার্টস থেকে কনভার্ট হয়ে চিপস পার্টস এর চেহারা কিরকম হয়। আই মিন, বড় পার্টস যখন কনভার্ট হয়ে চিপস পার্টসে পরিণত হয় তাকে দেখতে কিরকম হয় এবং এগুলার নাম কি। তো আমি সরি যে আমার কাছে এই মুহূর্তে মোবাইলের কোনো মাদারবোর্ড নেই, থাকলে কিন্তু আমি মোবাইলের মাদারবোর্ডের পার্টস গুলোর সাথেও আপনাদের পরিচয় করে দিতাম। তো আপনারা যারা এই ভিডিওটা মোবাইলের সার্ভিসিং এর টেকনিশিয়ানরা দেখবেন, আপনারা ভিডিওটা স্কিপ করবেন না। আপনারা কিন্তু এখান থেকে পার্টস গুলো চিনলে একইভাবে আপনাদের মোবাইলেও কিন্তু এই একই পার্টস থাকে। তার ব্যবহার হয়তো অন্যভাবে করছে, কিন্তু এই অন্য জায়গায় অন্যভাবে ব্যবহার করতেই পারে। একটা পার্টস একাধিকভাবে একাধিক স্থানে ব্যবহার হয়। তো আপনি ভিডিওটা দেখেন, এবং যারা সিআরটি টিভির কাজ করছেন এবং যারা রিসেন্টলি এলইডির কাজের সাথে সম্পৃক্ত হয়েছেন, তারাও ভিডিওটা দেখেন, আপনাদেরও অনেক অনেক হেল্পফুল হবে। তো চলেন আমরা ভিডিওটা শুরু করি। আপনারা এই যে আমি যে পার্টস গুলোকে দেখাচ্ছি, এগুলার আমি নাম বলে দিচ্ছি, যেগুলা আপনারা বড় পার্টস হিসেবে চেনেন এবং এখানে ব্যবহৃত পার্টস কেমন হবে, দেখতে কিরকম। সবার আগে আপনারা যেমন দেখেন, এই যে এই পার্টস গুলা এবং এই পার্টস গুলার ব্যবধান একটু সাদা আর একটু কালো। এই সাদা আর কালোর ভিতরে ব্যবধানটা হলো, এই সাদাটা হলো ক্যাপাসিটর আর এটা হলো রেজিস্ট্যান্স। ওকে, আপনারা আপনাদের মোবাইল মাদারবোর্ডে হোক আর এলইডির মাদারবোর্ডে হোক, আপনারা যখন সাদাটা দেখবেন এটাকে ক্যাপাসিটর হিসাবে চিনবেন। তো এই ক্যাপাসিটরটা কিন্তু, আমি সরি, আমার বাচ্চা একটু আমার সাথে দুষ্টামি করে। তো আমি আপনাদের দেখাই যে এই ক্যাপাসিটর, এই যে এটা হলো ক্যাপাসিটর আর এটা হলো রেজিস্ট্যান্স, ঠিক আছে? তো এই ক্যাপাসিটরটা বড় কিরকম আমি তাও দেখাচ্ছি। কোনটাকে বড়, এটার বড় চেহারাটা কিরকম হয়। এই যে ক্যাপাসিটর দেখতেছেন না, এই ক্যাপাসিটরটাই কিন্তু বড়, ছোট আকারে এরকম হয়। আর আরো সহজে বলতে গেলে, এই ক্যাপাসিটরটার তো প্লাস মাইনাস আছে, মানে পোলারিটি ক্যাপাসিটর। হ্যাঁ, এটা হলো নন পোলারিটি ক্যাপাসিটর, কিংবা আরো সংক্ষেপে এটাকে পিএফ বলতে পারেন, পিএফ ক্যাপাসিটর, ঠিক আছে? আই মিন মাইনার ক্যাপাসিটর। এখন প্রশ্ন আসে, ভাই ক্যাপাসিটরের আবার এত নাম কেন? আমি এটা নিয়ে লাগলে প্রয়োজন হলে আমি আরেকটা ভিডিও করব। এখন ওই বিষয়ে বলতে গেলে ভিডিওটা অন্যদিক চলে যাবে। ক্যাপাসিটরের কিছু ধরন আছে, সেই অনেক ধরনের ক্যাপাসিটর আছে, আমি তখন সেই ভিডিও নিয়ে কথা বলবো। তো এখন আপনাদের জাস্ট পরিচয় করিয়ে দিচ্ছি, এই হলো পিএফ ক্যাপাসিটর। আর এই পিএফ ক্যাপাসিটরটাই হলো চিপস আকারে ধারণ করছে। আর যেটা একটু ব্ল্যাক, হালকা ব্রাউন ব্রাউন দেখা যায়, এটা কিন্তু রেজিস্ট্যান্স। এবং
একদম কালো এটাও রেজিস্ট্যান্স। ওকে, আর এটা হলো ট্রানজিস্টর। ঠিক আছে, তবে এই তিন লেগের, হ্যাঁ, তিন লেগ যেখানে আছে সেখানে কিন্তু অনেক সময় মসফেটও থাকে। তো মসফেট আর পিএফ আপনার ট্রানজিস্টর আপনার চেনার আরেকটা উপায় হলো আপনারা এখানে দেখবেন কোড নাম্বার থাকবে, এবং কোড নাম্বারের এখানে অনেক সময় ট্রানজিস্টরের চিহ্ন থাকবে এবং মসফেটের চিহ্ন থাকবে। আর মোবাইলে ট্রানজিস্টর ব্যবহার হয় না, আমি আজও পাইনি, থাকলেও খুব কম সংখ্যায়। আর এই যে দেখেন এখানে কয়েক প্রকারের রেজিস্ট্যান্স কিন্তু ব্যবহার করা হয়। এই ছোট ছোট রেজিস্ট্যান্স গুলোর মান দেওয়া হয় না, কিন্তু আরো আমি দেখাই। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন, এই যে এখানে কিন্তু একটু বড় বড় রেজিস্ট্যান্স, মানে চিপসের ভিত্তি একটু বড় ব্যবহার করেছে। এই রেজিস্ট্যান্স গুলোর মান আছে, এই যে দেখেন এখানে লেখা আছে 680। তো আপনারা যারা রেজিস্ট্যান্সের কালার কোড জানেন তারাই কিন্তু সহজেই বুঝতে পারবেন যে 680 মানেটা কি। 6 মানে হলো নীল, 8 মানে বেগুনি, আর 0 মানে কালো। তার মানে এটা হলো 68 ওহমস। ওকে, যারা রেজিস্ট্যান্সের কালার কোড না জানেন তারা কিন্তু আমার এই কথার মানেটা বুঝবেন না। তো এইভাবে আপনি এই মান দেখে রেজিস্ট্যান্সের মানটা কত মানের রেজিস্ট্যান্স তাও কিন্তু সহজেই বের করে ফেলবেন। আর এই রেজিস্ট্যান্স গুলা আপনারা চাইলে মিটারে মেপেও বের করতে পারেন, তবে এগুলা মানগুলা খুবই সংকীর্ণ। আর এগুলো হলো পিএফ বা পিএফ ক্যাপাসিটর। ওকে, আর এ তো আইসি, আইসি মানে তো জানেনই। তারপর বলি, যারা আইসির সম্বন্ধে প্রথম কথাটা শুনছেন, আইসি মানে হলো ইন্টিগ্রেটেড সার্কিট। ইন্টিগ্রেটেড সার্কিট মানে কি? এক্সাম্পল, এই যে সার্কিটটা দেখতেছেন না, এরকম একটা কমপ্লিট সার্কিট একটা আইসির ভিতরে থাকে। তো বড়ই হতে হবে এমন কোনো বিষয় না, বা এর চেয়ে বড় ভাঙলে আর একটু বড় আকারও ধারণ করতে পারে। এটা চিপস আইসি, এটার ভিতরেও এরকম অনেক পার্টস আছে, সেটা ইনবিট করা থাকে, কনভার্ট করা থাকে। সিস্টেমটা মানে অনেক ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে এটাকে কিন্তু একটা আইসি রূপ ধারণ করা হয়। আর এর মানে হলো ইন্টিগ্রেটেড সার্কিট, আইতে ইন্টিগ্রেটেড, সিতে সার্কিট। ওকে, এটা মসফেট, এটাও মসফেট, এটাও মসফেট, এগুলা মসফেট। এটা দেখেন এই যে 4 লেগের, এটা কিন্তু একটা ডায়োড, ব্রিজ ডায়োড। হ্যাঁ, ঠিক আছে। আর এই যে এটা দেখেন, এটা একটা ডায়োড, এই যে এখানে ডায়োডের পজিটিভ চিহ্ন আছে। আর এগুলা কিন্তু এই যে ছোট ছোট এই যে 6 পিনের, এগুলা কিন্তু আপনার আপনার রেগুলেটর, তবে সুইচিং রেগুলেটর। এগুলা সুইচিং ভোল্টেজ আছে, যার জন্য মানে আপনার এই স্টার্টিং ভোল্ট ছাড়া এই রেগুলেটর গুলো অন হয় না। এই জন্য এই রেগুলেটর গুলো দেখতে এরকম। ওকে, এই যে এগুলা আপনারা যারা মাদারবোর্ডের কাজ করবেন মনে রাখবেন, এগুলা কিন্তু রেগুলেটর, এগুলা কয়েল, এগুলা কাটেও না, খুব একটা নষ্ট হয় না, এগুলো নিয়ে টেনশন নাই। আর এগুলা সবই আইসি, এগুলা আইসি। আর এই কালো কালো গুলো রেজিস্ট্যান্স, ঠিক আছে। আর মানে ছোট ছোট এই পিএফ আর রেজিস্ট্যান্স কিন্তু কানায় পূর্ণ থাকে, ছোট ছোট এই আপনার এগুলা কিন্তু এই রেজিস্ট্যান্স আর পিএফ এ থাকে, ছোট ছোট এই সাইজ গুলো। একটা বিষয়, তো অনেক সময় চিপস আপনারা ক্রিস্টাল বুঝতে পারেন না, এই যে এটা হলো চিপস ক্রিস্টাল। ঠিক আছে, এখানেও দেখেন একটা, এটাও কিন্তু একটা এক ধরনের ক্রিস্টাল।
তো আপনারা যারা ক্রিস্টাল সম্বন্ধে জানেন না তাদেরকে বলে রাখি, ক্রিস্টাল হলো আইসি স্টার্টিং অসিলেটর। আইসি কে স্টার্ট করার জন্য যে একটা অসিলেশন ভোল্টেজের দরকার হয়, এটা একমাত্র ক্রিস্টাল দ্বারাই দেওয়া হয়। অনেক সময় নতুন কথাগুলো আপনাদের কাছে একটু নতুন লাগতে পারে। আর পিসির এখানে খুব একটা চিপস করে নেয়, বড় পিসি গুলো এরকমই হয়। তো এটা পিসি, তো পিসির এই পিসি কিন্তু একটা শর্ট ফর্ম ফটো কাপলার। তো এখানে পিসি সম্বন্ধে একটা কথা বলতে গেলে, আপনারা যারা টেকনিশিয়ান, আপনারা অনেক সময় পিসির মিনিংসটা জানেন না। পিসি মানে ফটো কাপলার। তো এই ফটো মানেটা কি? এই যে আমরা মোবাইল ফোনের ফটো তুলি, এই ফটো না কিন্তু, কিংবা বাস্তবিক কোনো ফটো না। এটা বিজ্ঞানী ভালো জানে যে কেন এটাকে ফটো কাপলার রাখছে। তবে আমি কিন্তু একে ফটো কাপলার না বলে আপনাকে পাওয়ার কন্ট্রোলার বলতে পারি। পিতে পাওয়ার, সিতে কন্ট্রোলার, এটা বললেও কিন্তু আপনার ভুল হবে না। কেন ভুল হবে না? এই পিসিটাকে ফিডব্যাক দিয়ে কিন্তু পিসির মাধ্যমে, ফিডব্যাকের মাধ্যমে পিসিকে কন্ট্রোল করে, পিসি দ্বারা পাওয়ারটাকে কন্ট্রোল করে। কতটুকু ভোল্টেজ জেনারেট হবে, কতটুকু ভোল্টেজ বের হবে, একমাত্র এই পিসি ধারাই কিন্তু নির্ণয় করা যায়। এই জন্য এটাকে আপনি যদি পাওয়ার কন্ট্রোলারও বলেন, খুব একটা ভুল হবে না। তবে বিজ্ঞানের ভাষা এটা ফটো কাপলার। ওকে, তো এটা চিপস, চপার বা ট্রান্সফরমার যাই বলেন না কেন, এটা সেটা। তো আসলে আমরা কেন ট্রান্সফরমারে চপার বলি? ট্রান্সফরমারই তো মূলত, তো ট্রান্সফরমার বা অ্যাডপ্টারই বলা যায়, কিন্তু এটাকে আমরা কেন চপার বলি? এই চপারেরও একটা বিষয়বস্তু আছে। অ্যাকচুয়ালি চপার আর ট্রান্সফরমারের মধ্যে বা অ্যাডাপ্টারের মধ্যে ব্যবধান আছে। চপার কখনোই স্টার্টিং ভোল্টেজ ছাড়া ভোল্ট আউট করে না, আর অ্যাডাপ্টার প্রাইমারিতে যা পায় সাথে সাথে সে সেকেন্ডারিতে ট্রান্সফার করে দেয়। কিন্তু অ্যাডাপ্টার, চপার কখনোই এবার আপনি এলইডি মাদারবোর্ডের বলেন, সিআরটির বলেন, যেখানেই চপার পাওয়ার ইউজ করে, সে এই 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 মসফেটটা ধারা একটা স্টার্টিং ভোল্টেজ সে এটা জেনারেট করে। ছোট ছোট এই এই যে আইসি এবং এই পিসিটি, এগুলো এর ধারা এক ধরনের একটা ভোল্টেজ ক্রিয়েট করে এখানে তাকে স্টার্টিং ভোল্টেজ দেয়। দেওয়ার পরে সে এখানে ভোল্টেজ জেনারেট করতে পারে, আর নয়তো সে কখনই পারবে না। এই বিষয়টা নিয়ে আপনারা যদি চান, আমি আলাদা করে ডিটেলসে আপনাদের বুঝিয়ে বলবো যে পাওয়ারে কি করে চপার স্টার্ট হয় এবং কি করে এখানে ভোল্টেজ জেনারেট হয়। আমি সেটাকে নিয়ে আপনারা যদি জানতে চান কমেন্টস করবেন, আমি চপারের ব্যাপারে আপনাদের জানাবো যে চপার কি করে কাজ করে। কারণ ভোল্টেজ আমরা সচরাচর জানি যে অ্যাডাপ্টারে ভোল্টেজ প্রাইমারিতে যা দেয় সেকেন্ডারিতে তাই আউট। আপনারা যারা কম বেশ কাজ করছেন তারা কিন্তু অনেকেই জানেন যে এই 300 ভোল্টেজটা এদিক দিয়ে ইনপুট হয় এবং এটার কালেক্টরে আসে বা এটার ড্রেনে আসে। সোর্স গেট ড্রেন, তো এটা ড্রেনে আসে, আর এখানে ট্রানজিস্টর ব্যবহার করলে এটা কালেক্টর আসে। তো কথাটা হলো, তো সে ভোল্টেজ পাইলেই তো আউট করা দেওয়া উচিত, কিন্তু কেন করে না, কি জন্য করে না? এটার স্টার্টিং ভোল্টেজ লাগে এবং এই উভয়ের মধ্যে কি প্রক্রিয়া হয় আমি আপনাদের যদি জানাতে পারি, আপনারা কিন্তু ইলেকট্রনিক্স এই জিনিসটা জানতে পারলে ইলেকট্রনিক্স যে কোনো পাওয়ার আপনারা কিন্তু দ্বারা করতে পারবেন। আপনি যদি কোনো ইন্ডাস্ট্রিয়াল টেকনিশিয়ান হয়ে থাকেন, আপনার ইন্ডাস্ট্রিয়াল ডিভাইস গুলা কিন্তু আপনার এগুলার ভিতরে কিন্তু আপনি এরকম পাওয়ার পাবেন। সেই পাওয়ার গুলো আপনি অনায়াসে দ্বারা করতে পারবেন। আপনার স্কিল ডেভেলপ ক্ষেত্রে আপনার এই বিষয়টা অনেক অনেক ভূমিকা রাখবে। আর এই ছিল আজকের এই ভিডিও সম্বন্ধে বলা। এখানে এই ছোট ছোট যে ক্ষুদ্র কাজগুলো ছিল আমি সবার সাথে আপনাদের কম বেশ পরিচয় করে দিছি। যদি আমি কিছু মিস করে যাই, যদি আপনারা আরো কিছু জানতে চান, আপনারা কিন্তু আমাকে জানাতে পারেন। কিভাবে? কমেন্টস করে। তো আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। আমি আপনাদের সাবস্ক্রাইব, ভিউজ এগুলা দেখলে মোটিভেশন হই এবং নতুন নতুন আরো ভিডিও আপডেট দেওয়ার জন্য চিন্তা ভাবনা করি।
অ্যাকচুয়ালি একটা ভিডিও দেখতে 5-7 মিনিট, 10 মিনিট, 12 মিনিট আমরা দেখে ফেলি, কিন্তু এর পিছনে অনেক শ্রম এবং অনেক মেধা থাকে। এটা আমি আগে খুব একটা বুঝতে পারিনি। আমি আগে ইউটিউবে ভিডিও দেখতাম, আমি সাবস্ক্রাইব করতাম না, আমি লাইক করতাম না, কিন্তু এখন যখন আমি ভিডিও ছাড়তেছি, ছাড়ার পরে আমি বুঝতে পারছি যে এটার ভিতরে একটা মানুষের কত পরিশ্রম থাকে। তার জন্য আমি অনেক ভিডিও দেখি, অনেক ভিডিও দেখার পরে কিন্তু আমি সাবস্ক্রাইব করে দিই। আমার একটা সাবস্ক্রাইব করলে তো আর আমার টাকা লাগতেছে না, আমার কোনো খরচ নাই। তো আমার একটা সাবস্ক্রাইবার যারা যদি একজন ইউটিউবার ভাইয়ের বা একটা ফেসবুকের ফলোয়ার্স এর পেজের যদি উপকার হয়, তো আমার কি সমস্যা? আমি কেন কৃপণতা করব? তো এখন আমি করি, সবাইকে প্রয়োজন মতো সাবস্ক্রাইব করে ফেলি। তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি সত্যি বলতে আমি অনেক কিছু ভিডিও ছাড়ছি, তো রেসপন্স খুব একটা দেখতেছি না। তো খুব একটা মানে আমি খুব একটা আশাবাদী না ইউটিউব থেকে। তো তারপরেও কিন্তু আমি ভিডিও ছাড়লাম, দেখি আপনারা রেসপন্স দেন কিনা। আর এখানে দেখেন, এই মাদারবোর্ডে কিছু ভোল্টেজ আছে, এই যে, এবং এই ভোল্টেজের কিছু নাম খুব শর্টকাটে আছে, এগুলোর কি কাজ কি ব্যবহার আপনি কিন্তু চাইলে এগুলা জানতে পারেন। শর্ট ফর্মের ভাষাগুলা যদি আপনি জানেন, আপনার কাজ করতে অনেক অনেক সুবিধা হয়ে যাবে। আপনি ইলেকট্রনিক্সের যে কোনো সেকশনে কাজ করেন না কেন, এরকম শর্ট ফর্মের ল্যাঙ্গুয়েজ আপনি সব সময় পাবেন। যেমন এখানে দেখেন PWR লেখা আছে, এর একটা মিনিংস আছে। এখানে WIER এর একটা মিনিংস আছে। আবার এখানে WIDF এর একটা মিনিংস আছে। এরকম আপনি অনেক জায়গায় অনেক মিনিংস দেখবেন। এই মিনিংস গুলো যদি আপনি না না জানেন, তাহলে কিন্তু আপনার কাজ করতে অনেক সমস্যা হয়ে যাবে। তো এগুলো শিখতে চাইলে আমার ভিডিওটার সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন। আমি কিন্তু আগের ভিডিও তো বারবার বলছি যে আপনাদের কমেন্টস এর উপরে আমি নতুন নতুন ভিডিও ছাড়বো, আপনারা কোন লেভেলের কোন টপিকের উপরে ভিডিও দেখতে চান। ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।